তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। ওষুধ তৈরি করার সময় গাছের রস, পাতা, শেকড় এগুলো সঠিক পরিমাণে অন্যান্য দ্রব্যর সাথে মিশিয়ে তারপর ওষুধ তৈরি করতে হয়। তা না হলে মস্ত বড় ক্ষতি হয়ে যেতে পারে। কালই তো শেখালেন আমাকে, বন তুলসী, আদা, বাসক আর মধু একত্রে পেষণ করে কফ, শ্লেষ্মা ও বাহ্যিক প্রদাহে আরাম পাওয়া যায়। আচ্ছা, বাহ্যিক প্রদাহে কি এই ওষুধ খেতে হবে নাকি লেপ দিতে হবে? আপনি কি আমার কথা শুনছেন না? ও হ্যাঁ, শুনছি তো। কি যেন বলছিলে? আমি লক্ষ্য করছি আমাকে শেখাতে বসলে আপনি কেন যেন আনমনা হয়ে যান। কেন বলুন তো? না না, মানে ওই একটু। আমি জানি আমাকে শেখানোর আপনার কোনো ইচ্ছে ছিল না। আমি একরকম জোর করেই শিখছি, তাই আপনি মনোযোগ দিতে পারেন না। না না না, সে কথা নয়। আসলে আসলে কি? আমাকে বলুন না, আমাকে খুলে বলুন। অবশ্য আপনার যদি কোনো অসুবিধা থাকে। দেখো মিজান, আমার প্রথম যে সন্তান মারা যায় তার নামও ছিল মিজান। দেখতেও অনেকটা তোমারই মতো, তাই মাঝে মাঝে অবাক হয়ে তোমাকে দেখি। খোদা তাআলা যে কখন কাকে কিভাবে কি জন্য পাঠায় তিনিই বলতে পারেন। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেটা বলবি তো? বুদ্ধিমশের ছেলেরে দারোগা গুলি করে মেরে ফেলছে। গুলি করে মেরেছে? তুই কি করে জানলি? আমি নিজের চোখে দেখে আসলাম। জঙ্গলের মধ্যে সুবি বলার লাশ পড়ে আছে, দুনিয়ার লোকের ভিড়, আর বুদ্ধিমশাই ওখানে। সোমনাথ ওখানে আছে। এই চল 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 চল, আয়। এইভাবে সব কটাকে হয় কবরে নয় শ্মশানে পাঠিয়ে দেব। আমার এলাকায় বিপ্লবী বলে কোনো শব্দ থাকবে না। এখানকার কোনো রকম কোনো বিপ্লবের গন্ধ যদি কারো গায়ে লেগে থাকে সে কিন্তু সাবধান হয়ে যাও। আমি যেদিন টের পাবো সেদিন হবে তার শেষ দিন। এইভাবে মানুষকে মেরে জোর করে বিপ্লবকে আটকানো যাবে না। আপনি আজ আমার একজন সৈমলকে মেরেছেন, দেখবেন কাল হাজারটা সৈমল জন্ম নেবে। তাই তাই ভয় দেখিয়ে কোনো কাজ নেই, কোনো লাভ হবে না। কারণ দেশমাতৃকার সন্তানরা মৃত্যুকে ভয় পায় না। এই ভক্তি, অনেক সাহস বেড়েছে তোকে। দারোগা সাহেব, আপনি মানুষ না, আপনি পশু। বেশি কথা বললে তোমাকেও কিন্তু। কি করবেন আপনি? মারুন মারুন মারুন। মোহন আলী
সন্তানহারা পিতার যন্ত্রণা আপনি কি বুঝবেন? আপনারা তো মানুষ মারা ছাড়া আর কিছু শেখেন না। হ্যাঁ তাই, ইংরেজ সরকারের বিরুদ্ধে যারা মাথা তুলবে আমি তাদেরকে এভাবেই পা দিয়ে পিষে মারব। তোমার ছেলের কপাল ভালো যে সে আমার হাতে ধরা পড়েনি, ধরা পড়লে এভাবেই মরতো। যার কপালে যখন মৃত্যু লেখা আছে তখন আসবে। কে জানে কাল আপনার কপালে কি লেখা আছে? বেশি কথা বললে বিদ্রোহী বলে সদরে চালান করে দেব, তারপর আর বাইরের মুখ দেখতে হবে না কোনোদিন। ভালোই ভালোই আপনার বন্ধুকে নিয়ে এখান থেকে চলে যান। আপনি যে নিরপরাধ লোকদের ওপর অত্যাচার করতে পারেন সেটা আমরা জানি। আপনাকে একটা কথা বলে রাখছি, বিড়ালকে বদ্ধ করে মারার চেষ্টা করবেন না, তাতে সে বাঘের মতো হিংস্র হয়ে উঠবে। থাক থাক মোহর থাক, এরা তো মানুষ নয়, ইংরেজদের টাকা খেয়ে খেয়ে এরা পিছাট হয়ে গেছে। এদের সঙ্গে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। ছেলেপুলেকে তো মানুষ করতে পারেনি, তাই এই দশা হয়েছে। দুজনেই ছেলেকে মানুষ করতে পারেনি। যদি প্রথম থেকেই মানুষ করতে পারতো তাহলে আর এই দশা হতো না। দারোগা তো তার কাজ করেছে, এতে দারোগার অন্যায় কোথায় আমি তো বুঝতে পারছি। আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি তো মানুষের মতো মানুষ হয়েছে। সেই জন্যে আমাদের ভুলটা ধরতে পারছেন না। তা আপনি যে কি সেটাই গ্রামের সবাই জানে। তার মানে কি আপনার বাবা মা আপনাকে ঠিকমতো শাসন করেনি? তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়াচ্ছ। এখনো ছাড়াইনি, তবে প্রয়োজন পড়লে ছাড়াবো। বলতে দাও মোহর, বলতে দাও। এখন তো তোদেরই বলার সময়, কিন্তু একদিন আমরাও বলবো, দেশ একদিন স্বাধীন হবে, তখন তখন তোমাদের জবাবদিহি করতে হবে। আমি কিন্তু আপনাদের দুজনকেই শেষবারের মতো বলছি, আমাকে কিন্তু বাধ্য করছেন খারাপ পদক্ষেপ নিতে। ভালোই ভালোই এখান থেকে চলে যান। না না, আমি এই গল্পে ছেড়ে যাবো না, না না যাবো না। এই বডিটার ব্যবস্থা কাকিমা, আপনি একটু শান্ত হন, এতটা ভেঙে পড়বেন না। হ্যাঁ দিদি, একটু শান্ত হও। যে যাওয়া সে তো চলেই গেছে, এখন তোমাকে যে একটু শক্ত হতে হবে। সারাদিন পেটে কিছু পড়েনি, আপনি একটু উঠে বসুন না। কাকি একটু চোখ তুলে তাকান। সারাদিনে তো দানা পানি কিছু পেটে পড়েনি, একটু কিছু এনে দিই কাকি। না রে না, আমার আর কোনোদিন অন্য দুল গলা দিয়ে নামবে না। আমি আর কিচ্ছু খেতে পারবো না। আমার একই সর্বনাশ হয়ে গেল। আমার সুমি বলা আর আসবে না, আমার আর কোনোদিন মা বলে ডাকবে না, আর কোনোদিন খাওয়া চাইবো না আমার কাছে। ও ভগবান, এ কি করলো, আমার একই সর্বনাশ হয়ে গেল। আমি বুঝি দিদি,
আমি বুঝি আমারও তো জলজ্যান্ত ছেলে আমার কোল শূন্য করে চলে গেছে। মায়ের কোল শূন্য হওয়ার জ্বালা একমাত্র মা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। সন্তান হারানোর জ্বালা কি এত সহজে ভোলা যায়? তুমি অনেক শক্ত মনের মানুষ, আমি তোমার মতো শক্ত হতে পারি না। কাল রাতেও এসেছিল, আমার পাশে এসে বসেছিল, আমার রান্না করা খাবার খেলো, তারপর হঠাৎ দৌড় দিয়ে বেরিয়ে গেল। আর সকালে উঠে শুনে আমার সুবিমল আর নেই। এই কথা কি মেনে নেওয়া যায় বলো? এই কথা আমি মেনে নিতে পারছি না। মানা যায় না, মানা যায় না দিদি। মায়ের মন কি কখনো মানতে পারে যে তার সন্তান তার আগে পৃথিবী ছেড়ে চলে যাবে? আমার সুলতানও তো শহরে যাওয়ার নাম করে সেই যে গেল আর ফিরে এলো না। তবু তো তুমি জানো তোমার ছেলের শেষ পরিণতি কি হয়েছিল। আর আমি এমন অভাগী মা যে বলতেও পারবো না আমার সুলতান আদৌ বেঁচে আছে নাকি। আপনি এসব কথা আবার শুরু করে দিলেন। কাকি, আপনি চোখ মুখ ধুয়ে নিন। এভাবে করে থাকলে তো শরীর খারাপ করবে। তাছাড়া আপনি তো আমাকে কত বুঝিয়েছেন, আজ আপনি যদি এরকম অবুঝের মতো করেন তাহলে কি হয়? সোমনাথ চাচার কথাটা একটু ভাবেন, ওনারও তো বয়স হয়েছে, একমাত্র ছেলে চলে গেল। আপনি ভাবে ভেঙে পড়বেন না। আপনি ভাবে ভেঙে পড়লে কাকাকে কে দেখবে? গুল তো ঠিকই বলেছে দিদি। আমাকে দেখ, আমিও তো বুকে পাথর চাপা দিয়ে ছেলেদের কষ্ট ভুলে গিয়ে সংসার চালানোর চেষ্টা করছি। কি করব? আল্লাহর যদি এই মর্জি হয় তাহলে সেটা মেনে নিয়ে তো আমাদেরকে চলতে হবে, তাই না? ভুলকেই দেখো, কতটুকু বয়স ওর। এইটুকু বয়সে মেয়েটাকে কত ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে, তারপরেও তো মেয়েটা বেঁচে আছে। কি করবে, মেয়ে হয়ে জন্মেছে, এটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। আর এটাই যে নিয়তি। আজকালকার ছেলেদের মাথায় একই সর্বনাশা নেশা লেগেছে, সবার মাথায় একই ওই স্বদেশী ভূত। এক এক করে সব মায়ের মুখ খালি করে চলে যাচ্ছে। তোমার দাদাকে কতবার বলেছি ছেলেটাকে ওই পথ থেকে ফিরিয়ে আনো, কিন্তু কে কার কথা শুনে বলো? এই লোকটার জন্য আমি আমার ছেলেকে আজ হারিয়েছি। কাকি, এমন কথা বলবেন না। সুবিমল ভাই যতটা আপনার ছেলে ততটা তো কাকারও। আপনি জানেন না, কাকাও অনেক কষ্ট পাচ্ছে, ওনার বুকটা ফেটে যাচ্ছে। আপনি তো তাও কাঁদতে পারছেন, কেঁদে মনটা হালকা করতে পারছেন, কিন্তু কাকা উনি তো কাঁদতেও পারছেন না। ভিতর ভিতরে বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমার কথা শোনো দিদি, কেঁদো না। আমি জানি আমি তোমাকে যতই বোঝাই তুমি আমার কোনো কথাই বুঝবে না। সন্তান হারানোর জ্বালা যে এরকমই হয়। কিন্তু শুধু একটা কথাই বলবো, যে গেছে সে তো চলেই গেছে, কিন্তু যে আছে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। কারণ তুমি ছাড়া তার যে আর কেউ নেই পৃথিবীতে, আর তোমারও সে ছাড়া আর কেউ নেই। এই জন্যই বলছি দিদি,
মনটাকে একটু শক্ত করো, মনটাকে একটু শক্ত করো। যাক, একটা কেল্লা ফতে হলো। বেটা অনেক দিন থেকেই জ্বালাচ্ছিল, একেবারে ফুলে দিয়েছি। আমরাও কিন্তু চিন্তামুক্ত হলাম, না হলে কোনোদিন হয় আপনাকে না হয় আমাকে ফুঁড়ে দিত। আমি কিন্তু সব সময় আপনাদের সাথেই আছি। সে কি আর বলতে মল্লিক সাহেব, এতদিন ধরে থানায় আছি, এ গ্রামের প্রত্যেকের চাল চলন ধান্দাবাজি আমার নখদর্পণে। মানে কি বলতে চাইছেন আপনি? এতদিন তো হাতে হাত দিয়ে কাজ করেছি, কিন্তু আজ হঠাৎ? আহা, আপনাকে উদ্দেশ্য করে কিছু বলিনি। আপনি ইংরেজ সরকারের বন্ধু, এই যে সুবিমলকে মারলাম, তাতে তো আপনারও সহযোগিতা লেগেছে। আপনার নামে পুরস্কারের জন্য রিকমেন্ডও করব ভাবছি। আচ্ছা থাকে, নতুন কি খবর আছে সেটা বলুন। একটা গোপন খবর আছে। কি খবর? মোহর আলীর বাড়িতে কিছুদিন হলো একটা ভিনদেশি অচেনা ছেলে এসে রয়েছে। বিপ্লবী টিপ্লবী হবে হয়তো, এমনিতে কারো সঙ্গে মেশে টেশে না, তবে নিশ্চয়ই তলে তলে ঘোট পাকাচ্ছে। আর মোহর আলীও এতে ইন্ধন দিচ্ছে। মেজ ছেলেটা মারা যাবার পর থেকে সে বেটাও বিপ্লবী বনেছে মনে হচ্ছে। তাই না? তবে আর বলছি কি, একবার খোঁজ নিয়ে দেখুন না। ছেলেটা বিপ্লবী দলের হলে কিছুতেই পার পাবে না। আমি ওকে গুলি করে মারব। নয়নতারা গ্রামে বিপ্লবীদের কোনো ঘাঁটি আমি কিছুতেই করতে দেব না। আর ওই মোহর আলীকেও আচ্ছা করে রোগড়ে দেওয়া দরকার। দেব, আমার চোখে ধুলো দেওয়ার কারো পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আপনি কেষ্টকে বলুন ওই ছেলেটার উপরে নজর রাখতে। আমিও রাখবো। একটু এদিক ওদিক দেখলে আমি বেটাকে স্বাধীন করে দেব, সঙ্গে মোহর আলীকেও দোজকে পাঠানোর ব্যবস্থাটাও করে দেব। কেসটাকে আমি আগেই লাগিয়ে রেখেছি। কোনো খবর পেলে আমাকে জানাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আজ তাহলে আমি আসি। আসুন। বিশ্বাস করো মোহর, সুবিমলের জন্য আমি কষ্ট পাইনি। সুবিমল যেদিন রিভলভার হাতে কলেজে ধরা পড়ল, তখন অনেক কষ্টে আমি মনকে বুঝিয়েছিলাম সুবিমল শুধু আমার একার সন্তান নয়, এখন সে দেশের, সে সকলের। সুবিমলেরা তো আর সংসারের ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ থাকার জন্য জন্ম নেয়নি শোনো। বৃহৎ সংসারের জন্য জীবনকে সঁপে দিয়েছে। এরকম সন্তান কজনের ভাগ্যে জুটে বলো? আমার সুলতানকে তো আমি ধরে রাখতে পারি। দেশ, মাটি, সন্তান, মাতৃভূমি, তার জন্য যে তাদের যে টান, সেই টানেই তোরা নিজের জীবনকে সঁপে দেয়, মৃত্যুবরণ করে। আমি আমার ছেলের জন্য গর্বিত। আমার সন্তান মাতৃভূমির জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। তুমিও তো একজন গর্বিত পিতা। হ্যাঁ, আমিও তো একজন গর্বিত পিতা, কিন্তু সম্রাট, আমার গর্বের চেয়ে কষ্টটা বেশি হয় কেন বলতো? যখন দেখি ওই ফুটফুটে নিষ্পাপ মেয়েটা তার জীবনের সমস্ত আনন্দ বিসর্জন দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যখন দেখি ওর মা চোখের পানি পেয়েছে, আমার নিজের লোকদের কষ্ট, তাদের চোখের পানিতে আমার গর্ব ম্লান হয়ে যায়। এরকম কেন হয় বলতো? মুখে আমরা যাই বলি, ভিতরে ভিতরে তো আমরা দুজনেই সন্তানের পিতা। সন্তান বিচ্ছেদের শোক যে অনেক বেশি, তার দুঃখ কষ্টের পরিধি যে অনেক বেশি, সে তো আমরা জানি। কিন্তু খারাপ লাগে তখন যখন থেকে আমাদের কাছের মানুষরাও আরো অনেক বেশি কষ্ট পাচ্ছে। তোমার
বৌদির চোখের দিকে তাকালে মনে হয় যে দুটো অভিযোগের বান আমার দিকে তাক করে আছে। শুধু বলছে আমার এই ছেলের পরিণতির জন্য তুমিই দায়ী। মায়ের কাছে তো সন্তানের চেয়ে আর বড় কিছু হয় না। তাই তাই আমি জানি সে আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। সে বিশ্বাস করে আমি তার সারা জীবনের স্বপ্ন ভেঙে দিয়েছি। কিছু মোহর, তুমি বলো, আমি তো একজন পিতা। আচ্ছা, একজন পিতা কি ইচ্ছে করে সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? আমিও তো চাইনি যে আমার সন্তান এই আগুনের কথা হাঁটুক। সেই জন্যই তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছিলাম সংসারমুখী করার জন্য। কিন্তু সে তো জন্মেই ছিল দেশের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিতে। তো ভালো, তোমার মনের মধ্যে এখন একটা আশার আলো ঢিপ ঢিপ করে জ্বলছে। এখনো তুমি ভাবতে পারো হয়তো সুলতান একদিন ফিরে আসবে। কিন্তু আমার তো আর কোনো আশা নেই। আমার সুইমল তো কোনোদিন ফিরে আসবে না, আমাকে বাবা বলে ডাকবে না। সুইমলের ভেতরে ওটা আমি দুহাত দিয়ে ধরেছি। এই চোখ দিয়ে দেখেছি। কেঁদো না সোমনাথ, কেঁদো না। কেঁদে আর কি হবে? যে যাবার সে তো চলে গেছে, সে তো আর ফিরে আসবে না। আর যে চলে গেছে তার তো কোনো কষ্ট হয় না। কষ্ট হয় যারা থেকে যায়। কাঁদলে হয়তো মনটা হালকা হয়, কিন্তু আমি তো কাঁদি না। আমি কেঁদে কেটে আমার সুলতানের স্মৃতিকে হালকা করতে চাই না। আমি যতদিন বেঁচে আছি আমার সুলতানের স্মৃতি আমার ভেতরে আমি জীবন্ত রাখতে চাই। কি ব্যাপার, এখনো কি কেউ ঘুম থেকে ওঠেনি? এত বেলা হয়ে গেল। অন্তরার ছেলেটা না হয় রাত পর্যন্ত জ্বালায়, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়। কিন্তু বৌমা, হীরামন এরা উঠতে এত দেরি করছে কেন? কি হলো সবার? আব্বাজান, কি ব্যাপার? আমান এভাবে ছুটে আসছে, বাড়িতে কোনো খারাপ কিছু হয়নি তো? আব্বাজান, কিরে, আপনাদের খুঁজতে ঘাটের দিকে যাচ্ছিলাম, তাড়াতাড়ি বাড়ি চলেন। কি আছে? ভাবি অসুস্থ হয়ে পড়ছে, জ্বরে বেহুশ হয়ে গেছে। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।